সব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী। বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠান। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আরে আমরা এটাই বুঝতে চাইছি যে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে 10 জুলাই 2024 এবং 19 জুলাই 2024 সেম ছিল? শোনেন, সরকারের অবস্থান তো সবসময় এক। তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয় এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা, হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয়। সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল। তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না। তারা একটি অসৎ উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছিল। জাস্টিস চৌধুরী, আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল, মানে শেখ হাসিনাও কোটা বাতিল চাইছে 10 জুলাই 2024 তার আগে থেকে শুরুর থেকেই তো কোটা বাতিল দিয়েছিল। কোটা বাতিল দিয়েছিল বলেই তো হাইকোর্টের রায় বেরোবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলটাতে আমি একটু পরে আসি। আমি একটু প্রধানমন্ত্রীকে পড়ে শোনাই। 14 জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করতেন, উনি বললেন উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি। ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে এবং পুলিশ সার্ভিসে 4 জন মেয়ে সুযোগ পেয়েছে। তখন তারা বলেছিল আরে কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে। সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে? বিশেষ পরীক্ষা দিয়েছে। এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযোদ্ধার নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে। এটা কি মনে করায় দেয় যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল? শোনেন, আমরা তো উনি কি বলেছেন সেইটা আপনার সেটা পাশে রাখেন। কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্ট বলেছিল কোটা থাকবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত, এখানে সরকারের কিছুই করার নেই। খালেদ, তুমি বলেই বলছি তোমাকে, তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয়। সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটির বিবেচনা চৌধুরী, শুধু বিচারকই না, সর্বোচ্চ আদালতের আপনি জুরিস্টও বটে, কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল? সরকার আপিল করেছে। সরকার না চাইলে সরকার অ্যাটর্নি জেনারেলকে এই ব্রিফই দেয় নাই যে কোটা বাতিলের পক্ষে গিয়ে কথা বলো। এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে 18 আগস্ট পরে। প্লিজ এই পিটিশনটা দেখো। পিটিশনের অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিল, সেখানে কোনো ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যায়। এইটি এখানে আপিল করেছিল সেই হাইকোর্টের রায়, অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়েই আপিল করেছিল। তো এই যে এই ঘটনার পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না। সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে, কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি। সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয়, এটি আপিল বিভাগের হাতে। কারণ সাধারণ ছাত্রকে না, অনেক জ্ঞানী গুণী লোকও কিন্তু জানে না যে সরকার আর সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। সুপ্রিম কোর্ট রংপনার এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তারা, এই জিনিসগুলো বোঝানো হয়নি। আপনি এটি বলছেন প্রধানমন্ত্রী 14 জুলাই বলেছিলেন যে আদালতের নির্দেশ অনুযায়ী আমার কাজ কিছু করার নাই। পরে দেখা গেল যে অনেক কিছু করার আছে। 18 জুলাই বলা হলো যে সালি ছুটির দিনে এসে এগিয়ে নিতে। আমি বলি আনিসুল্লাহ সাংবাদিকরা বললে কবে এগিয়ে নিতে করে বললেন? 18 জুলাই বললেন। খালেদ, না, যেদিনে না তার আগে তো হাইকোর্টের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তো সেই সুযোগ ছিল। হাইকোর্টের 14 জুলাই পেয়েছে। না 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 14 জুলাই পাওয়ার পরে ইমিডিয়েটলি তারা এগিয়ে নিয়েছে। কিন্তু চৌধুরী 18 দিন এগিয়ে নিয়ে আগে 18 জুলাই আগিয়ে নিয়েছে। যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার। হাইকোর্টের রায় পেল, সেটি জমা দিল, সেখানে তারা লিভ টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করছিল। এটি একটি প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু তারা তো আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারেও না। খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো, যেতে প্রধান শাস্তিযোগ্য। অত দায় দেয়া বেশি। রায়টি হয়েছে 21 জুলাই। প্রধানমন্ত্রী 17 জুলাই জালির উদ্দেশ্যে ভাষণ করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের। না না, আশা করি পছন্দ হবে এই কথা। কারণ এখানে হ্যাঁ, কেন কথা হলো, হ্যাঁ বলেছে যে তোমার রায় পছন্দ। প্রধানমন্ত্রী তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করে না। মনে তো কথা হলো, এই কথা তো মনে সুযোগ না, মোটেও প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেনি। এভাবে টুইস্ট করাটা তো ঠিক না। শোনো, এইখানে কথাটা হলো যে
সরকারকে তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে। এর বাইরে তো কিছু করার ছিল না। এর বাইরে করা মানে সংবিধানকে ই করে দেওয়া। এটা একটা বিদ্রোহের মতো। সংবিধানের বাইরে কিছু করা। এবং এখানে জাস্টিস চৌধুরী, আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না, আপনি কি আইনমন্ত্রীর কথা শুনবেন? আইনমন্ত্রীর কথা আইনমন্ত্রীটা তো আমি দেখবো ডকুমেন্ট, প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না। আমি দেখবো ডকুমেন্ট। অ্যাটর্নি জেনারেল আপিল ব্রিফ ছিল না, এই মামলাটি পরিচালনা করে না ব্রিফ ছিল না, অ্যাটর্নি জেনারেলের ব্রিফ ছিল অ্যাটর্নি জেনারেল লিসেন খালেদ, ডোন্ট কনফিউজ থিংস, বুঝছো? অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে সেই পিটিশনের কপি আমি দেখেছি। সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক, এবং সেটি ছিল তাদের পিটিশনের কথা। যখন লিফট অ্যাপিল করলো সেই একদম শুরুর থেকেই, এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি। আইনমন্ত্রী বলেছে এটা নিয়ে আপনি, আমি তো ডকুমেন্টের কথা বলবো। ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই এবং ইনফ্যাক্ট এই আরএসএ আগে থেকেই তো সরকার ভয় আসছে। মুখের কথা আপনি গুরুত্ব দিবেন না। শেখ হাসিনার মুখের কথা আমি সেখানে যাচ্ছি না, যাওয়ার কোনো সুযোগও নেই। আমি দেখবো ডকুমেন্ট কি বলে। ডকুমেন্ট পরিষ্কার শেখ হাসিনা পরিষ্কার বাজারে সংবাদ সম্মেলনে বলছেন যে না এরা কোটা চান, আর তার অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটার বিরুদ্ধে গিয়ে মানে লড়াই করুন। না, আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো। সেটা হলো ডকুমেন্টেড ব্যাপার। সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষা তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায়, বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক। সেটাই ছিল একেবারে শুরুর থেকে, সেটাই ছিল আপনি আমাদের একটু বলবেন যে আপনি যে ডকুমেন্টটা দেখেছেন, অ্যাটর্নি জেনারেল ব্রিফ রেডি করেছেন, যে আপিল রেডি করেছে, সেটা কত তারিখে করা? এইটা যেদিন করলো, লিফট অ্যাপিলের দরখাস্ত করলো আগে থেকে প্রথম তো করলো সিএমপি। হ্যাঁ, 18 জুলাই করলো। সিএমপি করলো না, তারও আগে সিএমপি যেদিন করলো সেই দিন আগে তো ফেলে আগে তো সিএনডি করা সম্ভব না। না, শোনো খালেদ, আপিল কেন করলো? যদি এইটাই হয় তাহলে তো আইন করবে। আপিল করার পরে এসেছিল না, চাপে পড়ে আপিল করতো না তো। না, চাপিয়ে পড়ে আপিল, এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার। আপিল করার তো একটা সময় থাকে, সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এইসব সৃষ্টি হয়নি। এইসব শোনো অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রী মহল, যে ৭১-এর পরাজিত অপশক্তি বিএনপি, শিবির, জামাত, এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে, সরকার পতনের কারণ ঘটানোর জন্য। যদি তারা অক্টোবর চৌধুরী, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা গত কয়েকদিন ধরে আপনার কথা শুনতে পাচ্ছি, আমরা শুনছি আপনার সুচিন্তিত মতামত। আমি শুধু এটি জানতে চাইবো যে জাস্টিস চৌধুরী, আপনি কি আমাকে একটু বলবেন যে ১ জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে, ঠিক কবে থেকে জামাত বিএনপি কোটা আন্দোলনকারী? নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। রাস্তা বন্ধ করে দেওয়া, এটি নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে পারে। সমস্ত যানবাহন তাহলে আন্দোলন তো রাস্তা বন্ধ করে আন্দোলন দিক করে অবশ্যই রাস্তা খোলা রাখাটাই তো অশান্তির সৃষ্টি করা, এবং সমস্ত যানবাহন, সমস্ত মানুষের চলাচল সব বন্ধ করে দিয়েছিল। এইটিকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। তখন যদি এটি বলা হইতো, এটি প্রকাশ, আমি তো নিজে দেখেছি, আমি নিজে বেরোতে পারিনি। আমি নিজে বেরোতে পারিনি, রাস্তার মানুষ বেরোতে পারিনি, টেলিভিশন দিয়ে যেতে পারিনি। এই চৌধুরী, বাংলাদেশে কোনো কিছু আন্দোলন চলবে না তাহলে, বাংলাদেশে কোনো কিছুর আন্দোলন চলবে না তাহলে। নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তির আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস। যদি নিয়মতান্ত্রিক আন্দোলন হতো তাহলে তো এইসব হতো না। তারা যদি রাস্তা বন্ধ না করতো, তা না যদি এমনিতে রাস্তা 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 বন্ধ করাটা কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক করে না। নিয়মতান্ত্রিক আন্দোলন হলো করা, দাবি উচ্চারণ করা, এবং সেটি শান্তিপূর্ণভাবে, রাস্তা বন্ধ করে নয়, রাস্তা বন্ধ করা, রে বন্ধ করা। এগুলোকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক বলা যায় না। এবং সেই অবস্থায় পুলিশও অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশ, কারণ প্রত্যেকের আমার অধিকার ছিল, অন্য সবার অধিকার ছিল অত্যাচার করার। সেই অধিকার যখন খণ্ডন করা হলো, তাকে আর কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। এটি নিয়মতান্ত্রিক কোনো জিনিসই আছে। আমরা আবার আন্দোলনকারীদের আপনারা হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থন করা ৬ জন নিহত হন। এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ, মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে। আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন, বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে? আচ্ছা শোনো, প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা শুরুই যেসব আন্দোলন হয়েছে, সেসব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক। তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি ইসে থেকে, কলোনিয়াল ইয়ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনায় করে একটু
ছোট করে একটু জানতে চাইবো যে আমরা ইংল্যান্ডে ছিলেন, আপনি 81 সাল থেকে 90 সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন? বা 91 থেকে 96 পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে? সেখানে সেখানে কোনো সেটা স্বাধীনতার পর আমি ইদানিং ইদানিং কালে স্বাধীনতা পরে ইদানিং তো 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতা, শেখ হাসিনার না, আন্দোলন। অশান্তি ইদানিং কালেও এই গাজার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে সেখানে কিন্তু কখনো অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি, এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে। এখন কথা হলো যে প্রথম কথা হলো আন্দোলন তো করার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সরকারও একই কথা চাচ্ছিল কোটায় বিলুপ্তি। এবং এখানে আমি একটু কথা বলতে চাই, খালেদ, যেদিন অ্যাটর্নি জেনারেল যেদিন চেম্বার আদালতে গেলেন বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে, সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক। অর্থাৎ এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিল হাইকোর্টের স্টে। তাই আমি খুব দিনের দশম বুঝবেন, আমি এটা আমি সব দিনের না আমি ছুট বিটিস বিটিস আমি ডকুমেন্ট নিয়ে কথা হচ্ছে, আপনি ছোট করে আমি একটু বলি। অ্যাটর্নি জেনারেলের কথা বলছো না তুমি। আমি এইবার আপনি আমার পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছি কিনা। অ্যাটর্নি জেনারেল যে এবার তোদের কাছে গিয়ে বললেন, এনায়েতুর রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটাদের স্টে চাই, সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনে, 4 জুন থেকে ইন্টেনশন বলে 4 জুন হাইকোর্টে রায় হয়েছে, সেই 4 সেই চেম্বারে গেট স্টে হওয়ার কথা। না, হাইকোর্টের কর্মদিবসেই তো এটা করতে হয়েছে, একটা তো প্রক্রিয়া থাকে, তাই না? সেদিনই বিনা করতে হয় নাই তো। কিন্তু বিনা বিলম্ব না, এটা খামাখা কনফিউজ করো না মানুষকে। বিনা বিলম্বেই এই চেম্বার আদালতে গিয়েছিল অ্যাটর্নি জেনারেল সেই স্টে চেয়ে। হাইকোর্টে বসেছেন, এক্সিলেন্স ডিভিশনে বসছেন, হাইকোর্টে অর্ডার হওয়ার পরে আমি যে মেকি দলে বসি বিক্ষুব্ধ হলে সঙ্গে সঙ্গে চেম্বার তো আদালতে যাবো। আমি গিয়েছি, আপনি আমাকে বলেন। শোনো, গিয়েছে আদালত 4 জুনে 4 রায় হয়েছে, 4 জুনে রায় হয়েছে, 18 জুলাই গিয়েছে। 4 জুন রায় হয়েছে, 18 জুলাই এর মধ্যে ছুটি। একটা প্রক্রিয়া থাকে কিন্তু যার কাছে তৈরি করতে হয় কারণ চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, একটা প্রক্রিয়া, একটা তো প্রক্রিয়া আছে, তাই না? আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে, এবং চেম্বার তারপরে সাথে সাথে এটি ফুল করতে পাঠিয়ে বিলম্ব করেছে 1 মাস 14 দিন বিলম্ব করছে। আচ্ছা, এতে না 1 মাস 14 দিন বিলম্ব করলেও, ধরো বিলম্ব যদি করে থাকে মেনেও নেই, কিন্তু না, শোনো, যদি আদার ইন্টেনশন থাকে তো আপিলই করতো না। আপিল করে প্রমাণ তারাই পড়ে, চাপে পড়ে না, তখন চাপ মোটেও সৃষ্টি হয়নি, চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে। আপিল করেছে তো অনেক, আপিল করার জন্য তো ড্রাফট করতে হয়েছে, পিটিশন করতে হয়েছে, সিএমপি করতে হয়েছে, এগুলো তো অনেক আগেই হয়েছে। চেম্বারে যেতে 2 মিনিট লাগে, 2 মিনিট। এই জিনিস চেম্বারে যেতে 2 মিনিট লাগায় হাইকোর্ট। হ্যাঁ, 2 মিনিট। তারা যেটা করেছে এখানে কোনো বিলম্ব করেছে, আমি বুটনি ভাবছি, আমি আপনি এই জন্যই করে অর্ডারের পরে 2 মিনিটের মাথায় চেম্বারে যেতে আমি আপনি দুজনই দেখেছি। হ্যাঁ, কিন্তু এই যে সিএমপিটা করেছে, সিএমপির ভাষাটা কি? সেফটি ডিবি আসলে আপনি চেম্বার স্টপ করতেন, চেহারা এখন স্টপ করতে হাইকোর্টে না, চেম্বার স্টপ করার চেম্বার তো স্টপ করার চেষ্টা করেছে, কিন্তু 18 জুলাই। চেম্বার তো এটা করেনি। চেম্বার এটা ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এটা কেন মানুষদের করছো, বিচার কনফিউজ করছো? আমি চেম্বার শুনেছে, এটা শোনার পরে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে, যেটা ফুল কোর্টে চলে গেছে। সুতরাং এবং এই সিএমপি যখন করলে সিএমপির ভেষাটা তো তাই যে হাইকোর্ট